কয়েক মাস আগে লুবাবা নামক একজন শিল্পী, শিশু শিল্পী বিয়ে করছেন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছিল এবং গণমাধ্যমগুলো এই ঘটনাকে স্বাগত জানাতে শুরু করে। বিশ্বাস করুন, কিছু পত্রিকাও এই ঘটনাকে উৎসাহিত করতে শুরু করেছে এভাবে। দেখুন দৈনিক যুগান্তর কি শিরোনাম করেছে। যুগান্তর লিখেছে, 15 বছরের বিয়ে প্রশংসায় ভাসছে সেই লুবাবা। কল্পনা করা যায় দেশের আইনে সম্পূর্ণ অবৈধ একটা কাজকে এমন নির্লজ্জভাবে সেলিব্রেট করছে ধর্মান্ধ ধর্ষকদের পালে হাওয়া দেওয়ার জন্য, পাছে কিছু কাটতি পাওয়া যায়, পত্রিকাটি জনপ্রিয় হয়। সম্প্রতি শিশু ধর্ষণের ঘটনাগুলোর কয়েকটি কথা একটু আগে যেমন উল্লেখ করছিলাম, এখন চলুন আমরা কিছু অভিযোগ দেখি। আপনারা অনেকে অভিযোগ করেন পশ্চিমারা ভোগবাদী। কথাটি কিছুটা হলেও সত্য, কিন্তু শিশুদের বেলায় তারা এমন কেন? শিশু বিবাহে তাদের সমস্যাটা কি? শিশু বিবাহ বন্ধ করলে তাদের কি লাভ হয়? চলুন আগে এই বিষয়টি ক্লিয়ার করি। এটা শুধু পশ্চিমাদের বিষয় নয়, সারা বিশ্বের সকল সভ্য দেশের ব্যাপার। সারা দুনিয়ার মানুষ চায়, অর্থাৎ সুস্থ সভ্য মানুষ চায় তাদের শিশুদের সুরক্ষিত রাখতে। বর্তমানে একটা সভ্য জাতিতে শিশু বিবাহের বৈধতার কথা চিন্তাও করা যায় না। আফগানিস্তানের মতো দুইটি প্রস্তর যুগের সমাজ বাদ দিলে সারা বিশ্বে শিশু বিবাহ নিষিদ্ধ। চীনে মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স 20 বছর, পুরুষের 22 বছর। জাপানে ছেলে মেয়ে উভয়ের জন্য 18 বছর নির্ধারণ করা রয়েছে, অর্থাৎ 18 বছরের নিচে আপনি বিয়ে করতে পারবেন না। কিন্তু শিশু বিবাহ কেন নিষিদ্ধ, এই প্রশ্নটি কি করেছেন? অর্থাৎ 18 বছরের নিচে। আর উন্নত বা ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলোকে বলা হয়, সেই দেশগুলো শিশুদের নিয়ে এত সেন্সিটিভ কেন? শিশুদের কেউ কেউ বিপদে গেলেও তারা বিয়ের বৈধতা দেয় না কেন? কেন 18 বছর হতেই হবে? 18 বছরের শিশুরা একটু জীবনকে এনজয় করলে, বা 18 বছরের নিচের শিশুরা একটু জীবনকে এনজয় করলে সমস্যা কোথায়? শিশুদের সাথে এদের অর্থাৎ পশ্চিমাদের কোনো প্রকার শত্রুতা রয়েছে কি? হ্যাঁ, সকল প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। বিয়ে কোনো সাধারণ সম্পর্ক নয়। এর মাধ্যমে দুটি মানুষ একজন অপরজনের দায়িত্ব নেয়। একজন অপরজনের দায়িত্ব নেয়। স্বামী স্ত্রীর দায়িত্ব নেয় না, স্ত্রী স্বামীর দায়িত্ব নেয় না, একে অপরের দায়িত্ব নেয়। দুজনের একজন যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তবে অন্যজন বুঝে হোক বা না বুঝে হোক ওই শিশুটিকে অ্যাবিউজ করবে এবং নানান প্রকার ক্ষতির সম্মুখীন ওই শিশুটি হবে। এমনকি ওই শিশুটিকে এক ধরনের দাসেও পরিণত করে ফেলতে পারে। মোল্লা টাইপের কিছু লোক অতীতে শিশু বিবাহের দোহাই দিয়ে, বিশেষ করে পয়গম্বরদের জীবনের উদাহরণ টেনে এই ঘৃণ্য কাজকে, অর্থাৎ অতীতে এটা ঘটেছে তাই এখন এটা করা যাবে, শিশু বিবাহ, এই ঘৃণ্য কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করে আসছে। বাল্য বলতে আমাদের সমাজে কি বোঝানো হয়? 18 কম, 21 কম। বলো তো, আমরা সহ, রবীন্দ্রনাথ সহ, লিও টলস্টয় সহ, ফ্রয়েড সহ, এই যে যত বিশ্বের যত দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, আইনস্টাইন সহ, তারা তাদের মায়েরা কি 18 পরে বিয়ে করেছে, 18 আগে বিয়ে করেছে? 18 আগে। এরা সবাই বাল্য বিবাহের সন্তান। আমাদের থিওরি কি, 18 আগে বিয়ে হলে সন্তান অসুস্থ হয়। তার মানে অসুস্থরাই এইসব হয়েছে। নোবেল প্রাইজ শুধু অসুস্থরা হয়, এখন সুস্থরা কেউ পাচ্ছে না। কথা বুঝেছো? বিশ্বে রবীন্দ্রনাথের মতো সাহিত্যিকও আর জন্মাচ্ছে না, লিও টলস্টয়ের মতো সাহিত্যিকও জন্মাচ্ছে না, আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকও জন্মাচ্ছে না। কথা বুঝতে পেরেছো? তার মানে বোঝা গেল বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিকও তো অসুস্থদের সন্তান হতে হবে, অসুস্থ হইতে হবে। আচ্ছা, এবার বলো, তোমাদের দাদিরা অনেকেরই এখনো বেঁচে আছে, যার বয়স 70, 80, 85, 90, এরা এখনো মোটামুটি ভালো সুস্থ আছে। বিশেষ করে তাদের এনার্জি অনেক বেশি, অর্থাৎ বাড়িতে মেহমান এসে রান্না করার জন্য অস্থির হয়ে যায়, রান্নাঘরে চলে যায়, পাশের বাড়ির লোক আসলে খোঁজ নেই। আর তোমরা দেখবে তোমাদের প্রজন্মের অনেকেই বিয়ে শাদী করেছে, যারা একটু তোমাদের চেয়ে উঁচু প্রজন্মের, মানে বয়স্ক, দেখবে একটা বা দুটো বাচ্চা, অসুস্থতার শেষ নেই, মাথা ব্যথা, শরীর মোটা হয়ে গেছে, মেদ হয়ে গেছে,
বাড়িতে মেহমান তো দূরের কথা, নিজের স্বামীর জন্য রাঁধতে মন চায় না, আজকে কি না আমি রাঁধতে নিতে পারবো না। তাহলে তারা যে বলে যে 18-র আগে বিয়ে হলে মায়ে অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, এটা তারা বিজ্ঞানের কি বলে আমরা জানি না, আমরা খোলা চোখে দেখছি, কথা দুটোই মিথ্যা। ইসলামে বাল্য বিবাহ বলতে কিচ্ছু নাই, বালেক বিবাহ আছে। কি আছে? বাল্য বিবাহ বলতে কোনো কিছু কি আছে? বালেক বিবাহ। বালেক বিবাহ মানে ছেলে বালেক, মেয়ে বালেগা। তার মানে সে মেন্টালি ম্যাচিউরড, ফিজিক্যালি ম্যাচিউরড, তার ম্যাচুরিটি চলে আসছে। আল্লাহ তো বয়স বাধ্যা দেন নাই। ইসলামের হুকুম বালেগ হয়েছে, বিয়ে চলবে যদি ছেলে মেয়ে রাজি হয়। ওইটাকে আপনারা হারাম করছেন। অপরদিকে আপনারা গণতান্ত্রিক, আপনাদের ডেমোক্রেসি আছে, আপনাদের লিবার্টি, স্বাধীনতা আছে, আপনাদের বাক স্বাধীনতা আছে, মুক্ত চিন্তা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন রেওয়ায়েতে আছে আল্লাহর নবী 6 বছর বয়সে, মুসলিম শরীফের একটা রেওয়ায়েতে এবং মিশকাতের কয়েকটা রেওয়ায়েতে দেখেছি যে 7 বছর বয়স। রসুলের 52 বছর বয়স, আয়েশার বয়স 7 বছর। এই 7 বছরের মেয়েকে আল্লাহ রসুল বিবাহ করেছেন। আমাদের দেশে দেখা যাচ্ছে নাতিশীতোষ্ণ অবস্থা, এই জন্য আমাদের দেশের মেয়েরা 12, 14, 15 বছরের মধ্যেই বালেগা হয়ে যায়। অধিকাংশই 99, 15 অ্যাকসেপ্ট হয় না। আমরা তো সভ্য হচ্ছি, তাই না? এক সময় বর্বর ছিল বলে আমরা সেই বর্বরতার যুগে কেন পড়ে থাকব? সতীদাহ হয়ে ফিরে যেতে চাইলে আপনি কি সেটি অ্যালাউ করবেন? কোথাকার কোন ভণ্ড 6 বছরের শিশুকে বিয়ে করেছে বলে সেটিকে এই যুগে এসে জাস্টিফাই করতে হবে কেন? সামান্য মানবতা, কমন সেন্সও কেন কাজ করছে না? এখন আসুন দেখি শিশু বিবাহে আসলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সমস্যা কোথায়। শিশু বিবাহ শুধু সামাজিক সমস্যা নয়, এটি সরাসরি একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। একটি মেয়ের শরীর পুরোপুরি পরিণত হওয়ার আগে বিয়ে এবং তার সাথে বিয়ের পরে যৌন জীবন এবং গর্ভধারণ হয়ে থাকলে তার শরীরের উপর অস্বাভাবিক চাপ ফেলবে। এই সময়ে, অর্থাৎ ওই শিশু বিবাহের পরবর্তী সময়ে ওই শিশুটির শরীর, বিশেষ করে প্রজনন অঙ্গ সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে না, ফলে খুব দ্রুত নানান জটিলতা শুরু হতে পারে। অনেক ক্ষেত্রে এই সকল, অর্থাৎ শিশু বিবাহের শিকার যে মেয়েরা, তারা পর্যাপ্ত চিকিৎসা বা স্বাস্থ্যসেবা পায় না, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীর কখন যৌনতার জন্য প্রস্তুত হয় তা শুধু বয়স দিয়ে বোঝা যায় না। বয়ঃসন্ধি শুরু হয় সাধারণত 8 থেকে 13 বছর বয়সের মেয়েদের এবং 9 থেকে 14 বছরের বয়সের ছেলেদের। এই সময়ে শরীরের পরিবর্তন শুরু হয় এবং ধীরে ধীরে প্রজনন ক্ষমতা তৈরি হয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের মতে এই পরিবর্তন মানেই কেউ যৌন জীবনের জন্য প্রস্তুত হয়ে গেছে এমনটি নয়। প্রজনন ক্ষমতা শুরু হওয়া আর নিরাপদ ও পরিণত যৌন জীবনের জন্য প্রস্তুত হওয়া এক জিনিস নয়। জসীমউদ্দিনের কবর কবিতায় বৃদ্ধ তার শিশু স্ত্রী সহ বিভিন্ন স্বজন হারানোর তীব্র বেদনাকে তুলে ধরেছেন। কেন উজানতলি গ্রাম থেকে বিয়ে করে তার শিশু স্ত্রীকে নিয়ে আসার পর মারা গেলেন, বাচ্চা জন্ম দিতে গিয়ে নাকি সংসারের চাপে নাকি অপুষ্টিতে ভুগে, তা আমরা জানি না। কিন্তু বৃদ্ধের ছেলের বউ মারা গিয়েছিল স্বামীর মৃত্যুর শোকে, সম্ভবত আত্মহত্যা করে। সেই বৃদ্ধের নাতনির মৃত্যুকে নিয়ে যে বিবরণ আছে, তার 4টি লাইন আপনাদের মনে করাই। এখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছেন কাজীদের বাড়ি, বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে, শত যে মারিত ঠোঁটে। পরে তার করুণ মৃত্যু হয়। একটা সংসারে বিভিন্নমুখী চাপ থাকে, সেটা নেওয়ার মানসিক সক্ষমতা অপ্রাপ্ত বয়স্কদের থাকে না। যারা শিশু বিয়ের পক্ষে কথা বলেন, তাদের উচিত এই কবিতাটি আরেকবার পড়া, বারবার পড়া এবং বোঝার চেষ্টা করা। এবার পরের প্রসঙ্গে আসি। শারীরিকভাবে দেখলে 18 বছরের আগে শরীর বিকাশমান থাকে। 18 বছরের আগে শরীর বিকাশমান থাকে, অর্থাৎ প্রস্তুতির পর্বে থাকে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পেলসিভ বা শ্রেণীচক্র পুরোপুরি তৈরি হতে সময় লাগে, যা নিরাপদ গর্ভধারণ ও প্রসবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কম বয়সে গর্ভধারণ জটিলতার ঝুঁকি অনেক বেশি থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 15 থেকে 19 বছর, আবার বলছি 15 থেকে 19 বছর বয়সী মেয়েদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো গর্ভাবস্থা এবং প্রসবজনিত জটিলতা। এই বয়সে এক্লাম্পসিয়া, উচ্চ রক্তচাপ, রক্তক্ষরণ এবং সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি হয়ে থাকে এবং প্রসব অনেক সময় দীর্ঘ ও জটিল হয়ে ওঠে। এখানে বয়স একটু লক্ষ্য করুন, 15 থেকে 19 বছর। 15 থেকে 19 বছর আপনারা এর আগে বাচ্চা নেবেন না। আপনাদেরকে দেখাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে। এই ভিডিওর ডেসক্রিপশনে 5টি লিঙ্ক দিলাম, আপনারা বিস্তারিত নিজ দায়িত্বে পড়ে নিতে পারেন। এখানে আমি সুনির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করছি। অপরিণত শরীরের কারণে অবস্টেট্রিক ফিস্টুলা নামের একটি গুরুতর সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় বাধাপ্রাপ্ত প্রসব হলে শরীরের ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে মূত্রথলি এবং যোনিপথের মধ্যে অস্বাভাবিক সংযোগ তৈরি হয়। এর ফলে অনিয়ন্ত্রিতভাবে মূত্র বা মল বের হতে থাকে। এটি শুধু শারীরিক কষ্টই নয়, এই সমস্যার কারণে অনেকেরই আর সংসার চালিয়ে যাওয়া সম্ভব হয় না। ভাবুন তো, একটা বুইড়া বেটা শিশুকে বিয়ে করে আনলো, তারপরে যৌন সঙ্গম করলো, ওই শিশুটি অন্তঃসত্ত্বা হলো, এরপর এই সমস্যা দেখা গেল, অর্থাৎ তার প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ তার নিজের কাছে থাকলো না, বিছানা নষ্ট হয়ে যাচ্ছে, ঘর দুর্গন্ধ হচ্ছে। এই অজুহাতে ওই বেটা আরও কয়েকটা বিয়ে করার চেষ্টা করবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমাদের দেশে তো এগুলো অনেকটাই স্বাভাবিক, তাই না? তো এই শিশু বিবাহের ফলে কি হলো? শিশুটি তার শারীরিক অঙ্গ, বিশেষ নিয়ন্ত্রণ, এমনকি সংসার সবকিছু হারালো। তার হাতে আর কি উপায় থাকবে বেঁচে থাকার জন্য? এই জন্য বলছিলাম, এই ঘটনায় সংসার চালিয়ে যাওয়া সম্ভব হয় না। শিশু বিবাহ যৌনতাবাহিত রোগের ঝুঁকিও বাড়ায়। অনেক সময় কিশোরীদের স্বামী তাদের বয়সে অনেক বড় হয় এবং বয়সে বড় হওয়ার কারণে আগে বিয়ে করে থাকতে পারে, অন্যের সাথে যৌন সঙ্গম করে থাকতে পারে। এর ফলে HIV বা অন্যান্য যৌনবাহিত সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। কয়েকটি গবেষণায় দেখা গেছে, কিছু দেশে বিবাহিত কিশোরীদের মধ্যে HIV সংক্রমণের হার অবিবাহিত সমবয়সীদের তুলনায় অনেক বেশি। এর বড় একটি কারণ হলো তারা নিজের সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না এবং অনেক ক্ষেত্রে অরক্ষিত যৌন মিলনের বাধ্য হয়, অর্থাৎ সেফটি যে মেজারগুলো রয়েছে, কন্ডোম ইউজ করা বা অন্যান্য হাইজিন মেনটেন করা, এগুলো তারা তো জানেই না কি করে সম্মতি বা বিরোধ দেখাবে, তাই না? কম বয়সে যৌন জীবন শুরু হওয়ার কারণে সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। হিউম্যান প্যাভিলোমা ভাইরাস সংক্রমণ হলে পরবর্তীতে ক্যান্সার হতে পারে। অল্প বয়সে যৌন সম্পর্ক শুরু হলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য সমস্যায় রূপ নিতে পারে এবং গর্ভাবস্থায় সংক্রমণজনিত রোগের ঝুঁকিও বাড়ে। বিশেষ করে ম্যালেরিয়া প্রবণ এলাকায় কিশোরী গর্ভবতী মেয়েদের মধ্যে ম্যালেরিয়ার প্রভাব বেশি এবং অনেক ক্ষেত্রে তীব্র হতে পারে, যার ফলে রক্ত স্বল্পতা, শ্বাসকষ্ট বা রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। এগুলো মা ও ভ্রূণ উভয়ের ক্ষেত্রেই বিপজ্জনক, অর্থাৎ শুধু মাই আক্রান্ত নয়, যেই ব্যক্তি এরকম শিশু বিবাহ করে সন্তান নেওয়া বা বংশ বড় করার চিন্তা করছেন, তার বংশ কিন্তু আর বড় হয় না, বরং বংশের বাতি নিভে যায়। এটা শুধু মায়েরই নয়, শিশুর জন্য অনেক বেশি ঝুঁকি থাকে, তাই না? কারণ এই রোগ নিয়ে যদি শিশুটি কোনোভাবে বেঁচেও যায়, তাহলে পরবর্তীতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 18 বছরের কম বয়সী মায়েদের সন্তানদের মধ্যে অকাল জন্ম, কম ওজন এবং মৃত্যুর হার বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে এইসব শিশুর বৃদ্ধি স্বাভাবিক হয় না, যাকে স্টান্টিং বলা হয়। এর ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। মানসিক দিক থেকেও প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। কিশোর বয়সে মস্তিষ্কের যে অংশ সিদ্ধান্ত নেওয়া, ঝুঁকি বোঝা এবং দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনা করে, তা তখন পুরোপুরি পরিণত হয় না। এই কারণে অনেক সময় তারা চাপ, ভয় বা আবেগের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। সুস্থ ও নিরাপদ যৌন জীবনের জন্য প্রয়োজন সচেতনতা, নিজের অধিকার বোঝা এবং সম্পর্কের মধ্যে সমতা, যা সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই ভালোভাবে গড়ে ওঠে। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে শিশুদেরকে যৌন শিক্ষা দেওয়া হয় না।
যৌন শিক্ষা মানে কিভাবে সেক্স করতে হবে সেই শিক্ষা নয়, কোথাও এটি শেখানো হয় না। বরং শিশু বয়সে যৌনতা থেকে বিরত কিভাবে থাকতে হবে, কিভাবে নিরাপদ থাকতে হবে সেগুলো শেখানো হয়। অথচ ধর্মান্ধরা বোঝে উল্টোটা। এর কারণ সম্ভবত তাদের মাথায় বা মস্তিষ্কে সারাক্ষণ শুধু সেক্স আর সেক্স ঘোরে। কতটা সংকীর্ণ তাদের চিন্তাধারা তা এই নির্বুদ্ধি থেকেই বোঝা যায়। এখন শুনুন এক মোল্লার ওয়াজ, দেখুন শিশু বিয়েকে সমর্থন করে সে কি বলছে। বলে যে 18 বছর আগে বিয়ে করতে পারবেন না, ঠিক 18 বছর হলে বিয়ে করতে পারবেন। আমি জানি না, তাহলে 18 বছর ধরেন 10 দিন আগে আপনার বয়স 18 হয় নাই, 10 দিন পরে এমন কি ঘটনা ঘটে গেল যে আপনি এখন বিয়ের উপযুক্ত? কি করছে এরকম? তার মানে পুরা ফিলোসফিটা একটা ভুয়া ফিলোসফি। মানে বয়স কেন 18তে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা সে জানেই না। এদেরকে কি করা যায় বলুন তো? এই মোল্লাটি যুক্তি দিচ্ছে যে 18 বছরের কয়েকদিন আগেও তো শিশু বড় হয়ে যায়, তাহলে একেবারে 18তেই কেন বিয়ে করতে হবে? এর আগে অর্থাৎ 1 বছর আগে, 6 মাস আগে, একদিন আগে বিয়ে করলে সমস্যা কোথায়? আপনারা 1 বছর আগেই বিয়ে দিয়ে দিতে পারেন। আপনাদেরকে আগেও WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণা নিয়ে বলেছি, সেখানে পরিষ্কার যে অন্তত 19 বছর বয়সের আগে সন্তান নিতে গেলে ঝুঁকি রয়েছে। সেই হিসেবে 18 বছরে বিয়ে অ্যালাউ করা যায়, কারণ 18 বছরে বিয়ে হলে তার সন্তান প্রসব করতে করতে 19 হয়ে যাবে। যে কোনো কিছু কিন্তু আইন দিয়ে সীমাবদ্ধ করে দিতে হয় এবং একটা সুনির্দিষ্ট বয়সকে যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়, যৌক্তিকভাবে সময় বেঁধে দেওয়া হয়। যেমন 18 বছর বয়সের একদিন কম হলেও কিন্তু আমরা ভোট দিতে পারি না। একটা নির্দিষ্ট বয়সের বেশি হলে আপনি সরকারি চাকরি আর করতে পারেন না। একটা নির্দিষ্ট বয়সের বেশি হলে আপনি আর BCS দিতে পারবেন না। শিশু বিবাহ একটি মেয়ের মানসিক স্বাস্থ্যের উপরে গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যদিও তা অনেক সময় আমাদের চোখে পড়ে না। সেক্ষেত্রে তাদের বয়স সুনির্দিষ্ট হওয়াটা অত্যন্ত জরুরি। যে বয়সে তারা স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে সময় কাটানো এবং নিজের পরিচয় গড়ে তোলার কথা, সেই সময় তাকে হঠাৎ করে সম্পূর্ণ নতুন অচেনা পরিবেশে পাঠানো হয়। ফলে সে নিজেকে একা মনে করে, বিচ্ছিন্ন মনে করে। গবেষণায় দেখা গেছে শিশুদের মধ্যে বিষণ্ণতা ও দীর্ঘস্থায়ী উদ্বেগের হার বেশি থাকে, কারণ তারা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চাপ, অচেনা সম্পর্কের ভয় এবং নিজের জীবনের উপরে নিয়ন্ত্রণ হারানোর অনুভূতির মধ্যে দিয়ে নিজের জীবন পার করে। অনেকেই নতুন পরিবারে গিয়ে প্রত্যাখ্যাত হয় বা অবহেলিত বোধ করে, ফলে একাকিত্ব আরও বাড়ে এবং তার স্বাভাবিক সামাজিক বিকাশের সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হয়। জোরপূর্বক বা অনিচ্ছাকৃত যৌন সম্পর্ক এবং ঘরোয়া সহিংসতার কারণে মানসিক ট্রমা তৈরি হতে পারে এবং যা কখনো কখনো PTSD পর্যন্ত গড়ায়। একই সঙ্গে এই বয়সটি আত্মপরিচয় গড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বয়সে বিয়ের কারণে সেই স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ফলে আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা ঠিকভাবে গড়ে ওঠে না। আর মা যদি স্বনির্ভর না হয়, আত্মবিশ্বাসী না হয়, তাহলে সন্তানদের অবস্থা কি হয়? আমাদের বাংলাদেশে এই যে আজব সকল মানুষ দেখতে পান, তাদেরকে দেখলেই মনে হয় পারিবারিক কোনো শিক্ষা নেই। শূন্যতা কোথায় বুঝতে পারছেন? ত্রুটি আসলে কোথায় তৈরি হয়েছে বুঝতে পারছেন? এটা কিন্তু চেইন রিয়াকশন। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে শিশুবধূরা ঘরোয়া সহিংসতার কারণে বেশি ঝুঁকিতে থাকে এবং যা তাদের মানসিক স্বাস্থ্যের উপরে আরও নেতিবাচক প্রভাব ফেলে এবং এই সমস্যাগুলো অনেক সময় সারা জীবনের জন্য থেকে যায়, অর্থাৎ স্থায়ী হয়ে যায়। কারণ ছোটবেলার মানসিক ট্রমা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয় অনেক ক্ষেত্রে। একটা কুযুক্তি শোনা যায়, আমাদের দাদা দাদি, নানা নানিরা অল্প বয়সে বিয়ে করে সুখী হয়েছিল, অনেক সন্তান জন্ম দিয়েছিল এবং এটা আমাদের করতে হবে। আপনাদেরকে একটি গ্রাফ দেখাই, তাকান। 1990 সালে বাংলাদেশে 1 লাখ শিশু জন্ম দিতে গিয়ে 569 জন মারা যেত। 1 লাখ শিশু জন্ম হলে সেখান থেকে 569 জন মারা যেত এবং সেটি 2015 সালে নেমে দাঁড়িয়েছে মাত্র 176 জনে। 2015 সালে সেটি দাঁড়িয়েছে 176 জনে।
এটা সম্ভব হয়েছে জনসচেতনতা, সুচিকিৎসা এবং বাল্যবিবাহ বন্ধ করার মাধ্যমে। আবার এই গ্রাফটি দেখুন, 1955 সালে 1 বছর বয়সের নিচে থাকা শিশু মারা যেত 211 জন। 211 জন 1000-এর মধ্যে মারা যেত 1955 সালে। সেটি কমতে কমতে 2020 সালে এসে হয়েছে মাত্র 27 জন। কোথায় 211 জন আর কোথায় 27 জন? এই অবদান বিজ্ঞানের। এখানে অলৌকিক বলে কোনো কিছুই কাজ করেনি। খুব বেশি তথ্য না দিয়ে আরেক মুমিন মুসলমানদের দেশ ইয়েমেনের দুটো খবর দেখাই। একটা 8 বছরের শিশুকে 40 বছর বয়সের পুরুষের কাছে বিয়ে দেওয়ার পরে ব্লিডিং হয়ে বাসর রাতেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। খেয়াল করে দেখুন। ইয়েমেনের আরেকটি ঘটনা, 12 বছরের শিশুকে জোরপূর্বক বিয়ে দেওয়া হলে সেই বাচ্চা আরেকটি বাচ্চা জন্ম দিতে গিয়ে, অর্থাৎ সে নিজেই বাচ্চা, আরেকটি বাচ্চা অর্থাৎ তার পেটে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় এবং পেটে থাকা বাচ্চাটিও মারা যায়। এরকম খবরে নেট জগৎ সয়লাভ, অথচ মোল্লাদের জ্ঞান ফেরে না, কারণ তারা জ্ঞান ফেরাতে আসেনি, তারা শিশু বিবাহ করতে চায়। সবকিছু মিলিয়ে দেখা যায় শুধু শারীরিক পরিবর্তন শুরু হওয়া মানেই যৌনতার জন্য প্রস্তুত হওয়া নয়। শারীরিক নিরাপত্তা, মানসিক পরিপক্কতা এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একসাথে তৈরি হতে অনেক সময় লাগে। তাই আন্তর্জাতিক সংস্থাগুলো সাধারণভাবে 18 বছরের নিচে বিয়ে ও যৌনতাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে এবং এটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়। এ পর্যন্ত যা বলেছি তা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? যদি পরিষ্কার হয় তবে আপনারা নিজেদের দিকে একটু খেয়াল রাখবেন, নিজেদের দিকে তাকাবেন, আশেপাশের দিকে তাকাবেন। বিয়ে অথবা লিভ টুগেদার যাই বলুন না কেন, সেটা শিশুদের মধ্যে কোনোভাবেই হতে দেবেন না। শিশু বিবাহকে সমর্থন করা খুবই বিপজ্জনক ও নিম্ন স্তরের মূর্খতা। যে মূর্খতাটি কি আপনাকে মানায় কিনা নিজেকে প্রশ্ন করে দেখবেন। এক কথায় বলতে গেলে শিশু বিবাহ মানেই হচ্ছে একটি বাচ্চাকে ধর্ষণের জন্য সামাজিক স্বীকৃতি গ্রহণ বা প্রদান। আপনার সন্তানকে ধর্ষকের হাতে তুলে দেবেন না। আপনার সন্তানকে কখনোই ধর্ষকের হাতে তুলে দেবেন না, সেটা হোক বিয়ের নামে, প্রেমের নামে, যে কোনো পন্থায় আপনি আপনার শিশুর অধিকার, আপনার শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি প্রিয় বন্ধুগণ। আপনাদের কাছে আমার এই নির্মাণটি সমাজের জন্য যদি ইতিবাচক মনে হয় তাহলে কন্যা শিশুর বাবা মায়ের কাছে শেয়ার করে তাদেরকে সচেতন করতে সাহায্য করবেন। যারা কন্যা শিশুর সন্তান হবেন এমন সম্ভাবনা রয়েছে তাদেরকে অগ্রিম জানাবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে। আজকের মতো এখানেই বিদায়।